স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষকর। আলোচনার জন্য স্টুডিওতে আছেন দেশ টিভির বার্তা প্রধান জাহিদুল হাসান পিন্টু এবং চ্যানেলের বার্তা প্রধান জাহিদ নেয়াজ। স্বাগত আপনাদেরকে। আজ আসলে যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা মূলত সেই প্রেক্ষাপটে আলোচনা করব। এক নজরে দেখে আসব দিনের প্রধান খবরের শিরোনামগুলো। রংপুরের মিঠাপুকুরে অবরোধকারীদের পেট্রোল বোমায় শিশু ও নারী সহ 4 বাস যাত্রী নিহত হয়েছে। দগ্ধ আরও 10 জনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় জড়িত সন্দেহে 9 জামায়াত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, ওনাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে সেই বাসের আরও 7 জন ভিক্টিম অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি আছে। তাদের শরীরের বিভিন্ন অংশ ক্ষত আছে এবং বিভিন্ন হাড্ডি ভাঙা আছে। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি জামায়াত। আবারও অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদ থেকে সরে না এলে সরকার আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত রাত্রেও আপনারা জানেন মিঠাপুকুরে বাসে আগুন দিয়েছে, 4টা শিশু মারা গেছে। মানুষকে পুড়িয়ে মারা, এটা কি ধরনের আন্দোলন আমি এটা জানি না। আমরা রাজনীতি করি তো মানুষের জন্য, মানুষের কল্যাণে, কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের চিন্তা করে যদি মানুষ পুড়িয়ে মারা হয়, মানুষকেই যদি এভাবে পঙ্গু করে দেওয়া হয় অথবা একটা পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে কার জন্য রাজনীতি? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। হামলার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এদিকে বিএনপি বলছে কূটনৈতিক অঙ্গনে তাদের পঙ্গু করে দেওয়ার চক্রান্ত হিসেবে এ হামলা হয়ে থাকতে পারে। যারা ওতপ্রোতভাবে আমাদের চেয়ারপারসনকে সাহায্য করতো বৈদেশিক কূটনীতিক যেটার জন্য, তাদেরকে পঙ্গু করে দেওয়া যদি এটা একটা টার্গেটেড হয়, তাহলে এটা আরও খুব ডেঞ্জারাস হবে বলে আমি মনে করি। সরকারের কাছে এটা জানা অবশ্যই থাকতে হবে। তারা যদি ধরতে চায় তারা অবশ্যই এটা ধরতে পারে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনারও উদ্বেগ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র মেরি হার্ফ বিবৃতিতে রিয়াজ রহমানের সুস্থতা কামনা করেন। বিএনপির লোকজন নিজেরাই নিজেদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ অভিযোগ করেন। বেগম খালেদা জিয়া নীল নকশা আবার শুরু করেছে। গতকালকে রিয়াজ রহমানকে উপর হামলা, এই হামলাটা সেই নীল নকশার একটা অংশ বলে আমরা মনে করি। যে কোনো রাজনৈতিক শীর্ষ পর্যায়ের নেতা সহ যে কোনো মানুষের বিরুদ্ধে এই ধরনের হামলা আমরা এটা নিন্দা করি। বেগম খালেদা জিয়া এখন ক্ষমতায় যাওয়ার জন্য কালনাগিনী রূপ নিয়েছেন, ভয়ঙ্কর রূপ নিয়েছেন। যে কোনো মুহূর্তে যে কাউকে সবল দিতে পারেন। যুক্তরাষ্ট্রের 6 কংগ্রেসম্যানের নামে গণমাধ্যমে ভুয়া বিবৃতি পাঠানো 2 নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। এরা হলেন যুক্তরাষ্ট্রে বিএনপির বৈদেশিক দূত ও বিশেষ উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদি ও মুজিবুর রহমান মজুমদার। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিন্টু ভাই এবং জুল ভাই, আমরা দেখছিলাম যে খবরগুলি মূলত একই কয়েকদিন ধরে আমরা যে 5 জানুয়ারি থেকে যেই সংঘাত আমরা দেখতে পাচ্ছি, যে দুই দলের নাশকতা বিএনপির যে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে রিয়াজ রহমান তিনি আহত হবার পর থেকে আসলে পরিস্থিতি আরেক দিকে মোড় নিয়েছে এবং আওয়ামী লীগ বিএনপি দুই দলের থেকে কিন্তু দুই রকম বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আমি একটু খতিয়ানটা একটু ভোরের কাগজে একটি তারা করেছে যে অবরোধ 9 দিনের খতিয়ান, সারা দেশে সহিংসতায় নিহত 19, আহত 318, 162 গাড়িতে আগুন ও 138টি ভাঙচুর, 103 ককটেল বিস্ফোরণ, 83টি উদ্ধার, 4943 জন গ্রেপ্তার, সাজা দেয়া হলো 17 জনকে। এই হচ্ছে এই কয়েকদিনের পরিস্থিতি। তো এই রকম প্রেক্ষাপটে যেই রাজনৈতিক পরিস্থিতি চলছে, এই অবরোধে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। যদিও ঢাকা শহরের মধ্যে আমরা কিছু গাড়ি ঘোড়া চলতে দেখি, কিন্তু দূরপাল্লার বাস কিন্তু ঢাকা শহরে একদিকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থা থেকে মানে এখন বিএনপির এই আন্দোলন কোন দিকে যাচ্ছে? দেখেন, আপাতত দৃষ্টিতে এটার কোনো আমি সমাধান খুঁজে পাচ্ছি না। কারণ যে সিচুয়েশনের দিকে এগুচ্ছে বা যেদিকে যাচ্ছে বা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে বক্তৃতা বিবৃতি পাচ্ছি, আমি আপাতত সমাধান দেখছি না।
তো যে কথাগুলো বলা হচ্ছে সারাদিন বা বিভিন্ন সময়ে ঘুরে ফিরে একটা সংলাপের আহ্বান আমাদের নাগরিক সমাজ থেকে উঠেছে, অন্যান্য রাজনৈতিক দলও বলছে। আমি আবার ব্যক্তিগতভাবে শুধুমাত্র ওই নির্বাচন কেন্দ্রিক সংলাপও যে সমাধান আসবে সেটাও বিশ্বাস করি না। এই জায়গায় আমার একটা, আপনি যদি এখন সময় থাকে আমি একটু ব্যাখ্যা করে বলি। এই সংলাপ আমরা এই একই দাবিতে, এখন বিএনপি যে দাবিতে আন্দোলন করছে, আজ থেকে 20 বছর আগে একই দাবিতে আওয়ামী লীগ যখন আন্দোলন করছিল তখনও একটা সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। খুব সম্ভবত এই কমনওয়েলথ মহাসচিব স্যার এসে একটা করলেন। তারপরে সংলাপ এই কিছুদিন আগে যেটা 5ই জানুয়ারি নির্বাচনের আগে, সেটিও তো ব্যর্থ হয়েছিল। 5ই জানুয়ারি নির্বাচনের আগে আপনার জাতিসংঘ মহাসচিবের দূত আসলো তারানকো। আবার ওই 95-ও কিন্তু আপনার এই যে নাগরিক সমাজের পক্ষ থেকে যে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, ফয়েজ আহমেদ, তারা একটা উদ্যোগ নিয়েছিলেন। এরপরও আপনি দেখবেন যে এই দুই দল মিলে আপনার 2006-07 যখন 111-এর আগে একটা দুই দলের মহাসচিব বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া, আওয়ামী লীগের আব্দুল জলিল, তারাও দীর্ঘদিন আপনার টানা সংলাপ করেছেন। একটার ফলাফলও আপনার পজিটিভ আসেনি। তারপরেও যদি আমি ধরে নেই যে কালকেই আওয়ামী লীগ এবং বিএনপি সংলাপে বসবে, তাহলে যেটা হবে, এই আজকের যে আগুন, এখন যে মানুষ মারার যে রাজনীতিটা এখন চলছে, যেটা গত 1 বছর আগেও আমরা দেখেছি, সেই আগুন হয়তো বন্ধ হবে। তারপরে কিন্তু ওই নির্বাচনের পরে নিশ্চয়তা নাই যে আবার আপনার এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে না, ওই নিশ্চয়তাটা নাই। যে কারণে আমি বলি যে আপনার নির্বাচন পরবর্তী সরকার কিভাবে চলবে সেই রূপরেখা যদি আমি তৈরি করে এবং সেটা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে না পারি, তো এই সংলাপ বৃথা হবে। জাহিদ নিয়াজ ভাই, আমরা পিন্টু ভাই যেটি বলছিলেন যে সংলাপের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের নেতাদের সাথে যতটুকু কথা বলে বুঝছি যে বিএনপি একটি সংলাপের আশা করছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা কোনোভাবেই মধ্যবর্তী নির্বাচনে কোনো সংলাপে বিএনপির সাথে বসতে রাজি নয়। কয়েকদিন আগে আমি গতকালকে মতিয়া চৌধুরীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে যারা ট্রেনের ফিশ প্লেট খুলে ফেলছে, যারা পুড়িয়ে মানুষ মারছে, তাদের সাথে কি সংলাপে বসবে? না মানে ওই মানে আপনি যখন বলছিলেন, পিন্টু ভাই যখন বলছিলেন যে সংলাপ থেকে সমাধান হবে কিনা, তা আসলে আপাত চোখে সংলাপের কোনো সম্ভাবনা আছে কিনা, এটি কিন্তু বিগ কোশ্চেন। হ্যাঁ, এবং আমার ধারণা আপনি যেটা প্রথম প্রশ্ন করেছিলেন যে বিএনপির এখান থেকে এক্সপেকটেশনের জায়গাটা কি, তো আমরা যদি গত বছরের ইলেকশনের আগে বিএনপির মুভমেন্ট, তারপরে সেই মুভমেন্ট থেমে যাওয়া, আবার এই বছরের 5ই জানুয়ারি ওই দিনকে কেন্দ্র করে যে নতুন করে মুভমেন্ট শুরু হওয়ার, এটা আমার ব্যক্তিগত ধারণা যে বিএনপির হয়তো এক্সপেকটেশন এটাই যে যদি এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়, যে পরিস্থিতি অলরেডি ক্রিয়েট হওয়ার পথে, যে কারণে সব পক্ষ থেকে যে নাগরিক সমাজ বলি, হয়তো এখনো জাতিসংঘ বা আমাদের যারা উন্নয়ন সহযোগীরা আছেন, হ্যাঁ, ওনারা যখন মানে এরকম একটা বিষয় আসবেন যে ওকে ফাইন, এনাফ ইজ এনাফ, এখন তোমরা একটা সংলাপে বসে একটা সমাধানে আসো। আমার আপাতত বিএনপির চাওয়াটা বোধহয় এরকম, এবং সেটা হচ্ছে যে সেই চাওয়াটা এরকম না যে আগামীকাল সংলাপে বসলে পরশুদিন নির্বাচন হবে, সেরকমও না বোধ হয়। তারা হয়তো এক ধরনের একটা ওয়ে আউট চাচ্ছে, যে ওয়ে আউটের মধ্য দিয়ে একেবারে ফুললি পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে না হয়ে মোটামুটি একটা অল পার্টি গভর্নমেন্ট বলি, অথবা অন্য ফরম্যাটের একটা কেয়ারটেকার নামে না হোক, এরকম একটা গভর্নমেন্টের আন্ডার ইলেকশনের কথা হয়তো বিএনপি ভাবছে। আর আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগের যে রেসপন্স, এটা যখন আওয়ামী লীগ যখন সংলাপের এরকম মধ্যবর্তী নির্বাচনের দাবি উত্থাপন করেছিল, তখন বিএনপি যে ভাষায় কথা বলতো, এখন আওয়ামী লীগ একইভাবে কথা বলছে। আপনি আজকে বোধহয় সৈয়দ আশরাফুল ইসলাম নরসিংদীতে আওয়ামী লীগের সম্মেলনে এই বিষয়ে কথা বলেছেন, এবং বলেছেন যে মানে উনি আউটরাইট রিজেক্ট করেছেন যে 2019-এর আগে নির্বাচন হবে না। গতকাল এইচ.টি. ইমাম সাহেব, শেখ হাসিনার একজন উপদেষ্টা, উনি সরাসরি না বলে, তবে ওনার বক্তব্যে একটু ইন্ডিকেশন ছিল যে মধ্যবর্তী নির্বাচন যদি হয়, কখন হবে সেটা একমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগই জানে, এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ যখন চাইবে তখন মধ্যবর্তী নির্বাচন হবে। তো আমি এটা এইচ.টি. ইমাম বলছে মানেই যে এটাই আওয়ামী লীগের বক্তব্য বা সরকারের বক্তব্য, সেরকম না। তবে সেখান থেকে এক ধরনের একটা সামান্য একটু মাহবুবুল হানিফ আবার রিজেক্ট করে দিয়ে বলেছেন না, এইচ.টি. ইমাম আওয়ামী লীগের কেউ না। উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আওয়ামী লীগের আমরা আবার এই আলোচনায় ফিরবো ঠিক 40 মিনিট পরে, 40 সেকেন্ডের বিরতির পর।
স্বাগত আরেকবার। দেখছেন বাংলাদেশ এখন। পিন্টু ভাই, আমরা বিরতির আগে যেটি বলছিলাম যে আমরা সংলাপের যে সম্ভাবনার কথা বলছিলাম, কিন্তু বিএনপির তাদের যে বর্তমান অবস্থা, তারা কোথাও দাঁড়াতে পারছে না। তারা যে সভা সমাবেশের অনুমতি চাইছে, কয়েকদিন আগে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করলো 10ই জানুয়ারি, যেটি করতে চেয়েছিল বিশ্ব ইজতেমার কারণে 2 দিন পিছিয়ে 12 তারিখে করলো। তাদের 144 ধারা তার আগে ডিএমপি উইথড্র করেছিল। তো বিএনপির গতকালকেই গুলশান কার্যালয় থেকে বিএনপির নেতারা বেরিয়ে যাবার পরে তারা বলেছেন যে এটি তারা 20 দলে ভেবে দেখবেন, যদি সমাবেশ করার অনুমতি দেওয়া হয় তারপরে তারা কি সিদ্ধান্ত নেবেন। একটু তাদের নমনীয় মনে হয়েছে। সেই জায়গাটা 19 তারিখে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আছে, এরকম 19 তারিখ আপনার জেনারেল জিয়ার জন্মবার্ষিকী। জিয়ার জন্মবার্ষিকী, হ্যাঁ। তো একটা স্কোপ এই জায়গায় রয়ে গেছে। যদি ওই ডেটকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা সরকার বিএনপিকে সভা সমাবেশ করার সুযোগটা দেয়, আমার মনে হয় একটা রাস্তা বের হবে। আর যদি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়, তো এটা অনুমতি চেয়ে না পাওয়ার কোনো আমি কারণ দেখি না। অনুমতি হচ্ছে মাইক ব্যবহারের অনুমতি লাগে। ব্যবহার বা বিশৃঙ্খলা না করা, এটা একটা ফর্মালিটিস। তো এটা আমি যদি ধরে নেই মিনিমাম গণতন্ত্র আমার দেশে আছে বা এই রাষ্ট্র ব্যবস্থায় আছে, তাহলে একটি বড় রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক দলটি আপনার ক্ষমতায় ছিল একাধিকবার, সেই দলকে সমাবেশ করতে না দেওয়ার কোনো আমি জাস্টিফিকেশন দেখি না। যত কথাই আপনারা মানে সরকার বলবে যে নাশকতা করতো বা তাদের কুমতলব ছিল, যেই ল্যাঙ্গুয়েজই ব্যবহার করে। গতকালকে কামরুল ইসলাম তিনি বলছিলেন যে গোয়েন্দা সংস্থা যদি নিশ্চিত হয় তারা কোনো ধরনের সহিংসতা করবে না, শুধুমাত্র তখনই তাদের এই কথাগুলো আপনি মাঠে বলা যায়, রাজপথে অনেক কথা ওনারা বলেন। যদি নাশকতাই হয়, এই কথা যদি সত্যি হয়, 10 বছর আগে বিএনপি যে কথাগুলি আওয়ামী লীগকে বলতো যে এই ঘটনাগুলি আওয়ামী লীগ নিজে নিজে ঘটিয়েছে, 2004 আপনার এই যে শেখ হাসিনার হত্যা করার যে চেষ্টা করা হলো, 21 আগস্টের হামলা করা হলো, সেটাও বিএনপি বলেছিল যে এটা আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব বা নাশকতা নিজেদের। তো সেটা তো মানতে হয়। গোয়েন্দা সংস্থাগুলো বলেছিল, হ্যাঁ, গোয়েন্দা সংস্থার তো আরো বাজে তখন ব্যবহার করা হয়েছে। আমি বলছি যে এগুলো রাজনীতিবিদরা বলেন, কিন্তু সেইগুলো তো আপনার কাজের কথা না, কোনো অর্থবহ কথা না। এখন আপনি নাশকতা যদি করার প্ল্যান থাকে, সেই প্ল্যানটা আপনি এক্সপোজ করে দেন। আপনি জানান যে এই নাশকতার প্ল্যান ছিল তাদের, বা যারা নাশকতার প্ল্যান করছে তাদের ধরেন। কিন্তু আপনি পুরো বিএনপিকে, একটি টোটাল রাজনৈতিক দল নাশকতা করবে, হ্যাঁ, সেই দোষটা বোধহয় চাপিয়ে দেওয়াটা ঠিক না এখানে। আরেকটা হলো সরকার যে ভয়টা পায় বিএনপি পাবলিক মোবিলাইজ করবে, জনগণকে নিয়ে আসবে, তারা বসে পড়বে, তারা এখান থেকে যাবে না। হ্যাঁ, সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা যাবে, প্রেস ক্লাব থেকে সাংবাদিকরা যাবে, সচিবালয় থেকে হয়তো কেউ কেউ বেরোয় আসতে পারে, যে আশঙ্কাটা, আমার মনে হয় এই আশঙ্কাটাও সরকারের অমূলক। এবং এখনো সেই সময়টা আসলে তৈরি হয়নি। আমার মনে হয় যে সরকারের ওই ভয়টা পাওয়ারও এখন অবস্থায় আসে নাই যে আপনার এই সব একসঙ্গে মাঠে নেমে যাবে। তো এই জায়গাটা বিএনপির একটা স্কোপ দেওয়া, সুযোগ দেওয়া উচিত ছিল। আপনার এখন মনে থাকার কথা, এই 2000 মানে গত বছর যখন আওয়ামী লীগের ক্ষমতা ছাড়ার সময়টা, এই সরারদি উদ্যানে বিএনপি একটা সমাবেশ করতে চেয়েছিল, দিবে না বলে শেষ পর্যন্ত কিন্তু করেছিল। এবং তখনকার সময় কিন্তু আরো খারাপ ছিল, কারণ ক্ষমতার পালা মানে ছেড়ে যাওয়ার সময় এখন যত স্ট্রং তখন ওইরকম দুর্বল সরকার, তখন প্রশাসনও তখন আপনার একটু দোটানায় থাকে, কে সরকারে আসে না আসে। ওই অবস্থায় যখন আপনার বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হলো, বিএনপি সমাবেশ করে বাড়ি গেল,